Welcome to my virtual class. Today we will read a poetry, Asleep in the Valley, written by Arthur Rimbaud. Before reading or before going through this poetry, we have to learn about the poet and the background of this poetry. তাহলে কবিতাটা শুরু করার আগে এই কবিতাটার যে ব্যাকগ্রাউন্ড বা পটভূমিকা এই সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা অর্জন করব এবং কবি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা অর্জন করব। তাহলে শুরু করা যাক। Jean-Nicolas Arthur Rimbaud 1854 to 1891 তিনি 1854 সালে জন্মগ্রহণ করেন এবং 1891 সালে তিনি মৃত্যুবরণ করেন। was a French poet, তিনি ছিলেন একজন ফরাসি কবি from the 19th century। 19 শতকের তিনি একজন অত্যন্ত প্রখ্যাত ফরাসি কবি ছিলেন। he started writing poetry even before he reached his teens। তিনি তার অনূর্ধ্ব 19 বয়সের আগে তার কবিতা রচনা করা শুরু করেছিলেন। he stopped writing poetry at the age of 19 এবং তিনি মাত্র 19 বছর বয়সে তার কবিতা লেখা বন্ধ করে দিয়েছিলেন। এবার কেন তিনি বন্ধ করে দিয়েছিলেন এই বিষয়ে আমি একটু পরে বলছি, আগে এটা পড়ে নিই, তারপর তোমাদেরকে আমি জানাবো যে কেন তিনি 19 বছর বয়সে কবিতা লেখা ছাড়লেন। His major works include To Music, Evening Prayer। তার বিখ্যাত যে কবিতার সংকলনগুলো আছে সেগুলো হচ্ছে To Music, Evening Prayer ইত্যাদি। The present poem, originally titled Les Dormeurs les Vals, was included in his collection of poetry called Poésies 1872। তিনি মূলত ফরাসি ভাষায় কবিতা রচনা করতেন এবং সেগুলোকে পরবর্তীতে ইংরেজি ভাষায় অনুবাদ করা হতো। তো তিনি ফরাসি ভাষায় একটা কবিতা লিখেছিলেন, তার নাম হচ্ছে লে ডরমিয়ার লে ভাল, এবং যেটা তার কবিতার সংকলন পোয়েসিস নামক যে কবিতার সংকলন, সেই কবিতার সংকলন বইটিতে 1872 সালে প্রকাশিত হয়। তাহলে এতদূর পর্যন্ত আমরা Jean-Nicolas Arthur Rimbaud সম্পর্কে তোমাদের টেক্সট বইয়ে দেখো এইটুকু দেওয়া আছে। তার ব্যতীত আমি কয়েকটা কথা বলবো ইনার সম্পর্কে। তো ইনি 19 বছর বয়সে তিনি তার কবিতা লেখা ছেড়ে দিয়েছিলেন। তার কারণ হলো তিনি অল্প বয়সে ফ্রেঞ্চ ওলন্দাজ যে একটা যুদ্ধ হয়েছিল বা ফরাসিদের সঙ্গে ওলন্দাজদের যে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে তিনি একজন সেনা হিসাবে বা একজন সৈনিক হিসাবে জড়িত হয়েছিলেন বা নিযুক্ত হয়েছিলেন এবং তিনি যুদ্ধক্ষেত্রের যে একটা ভয়াবহতা, একটা যুদ্ধক্ষেত্রে গিয়ে তার যে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়েছিল এবং তিনি যুদ্ধের যে নিঃসারতা সেটা উপলব্ধি করতে পেরেছিলেন এবং পরবর্তীতে তিনি তার এই কবিতার এগুলো তার যে অভিজ্ঞতার কথা সেটাকে তিনি তার কবিতার মাধ্যমে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। তাহলে তিনি যেহেতু একজন সৈনিক ছিলেন এবং সেই অনুযায়ী তিনি যুদ্ধ যে ভয়াবহতা এটা সম্পর্কে সুস্পষ্ট একটা তার অভিজ্ঞতা হয়েছিল। যুদ্ধের যে মূল বিষয়টা সেটাও তিনি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। এই কবিতার মূলত কয়েকটা বিষয় আছে, থিম আছে, সেই থিমগুলো আমি লিখছি তোমাদেরকে দেখো। এই কবিতাটিতে কয়েকটি পয়েন্ট যে খুব মুখ্য হিসাবে তোমাদেরকে জেনে রাখতে হবে সেটা হচ্ছে এই কবিতাটি একটি অ্যান্টি ওয়ার পোয়েম। অ্যান্টি ওয়ার পোয়েম, এটি একটি যুদ্ধ বিরোধী কবিতা। 2 নম্বর পয়েন্ট, ফিউটিলিটি অফ ওয়ার বা যুদ্ধের নিঃসারতা। যেহেতু তিনি যুদ্ধের ভয়াবহতা নিজের চাক্ষুষ হিসাবে তিনি দেখেছিলেন, তাই তিনি যুদ্ধের বিরুদ্ধে এই কবিতাটা একজন হিসাবে তার যে অভিজ্ঞতা তিনি তুলে ধরেছিলেন এবং সেই সমস্ত যুদ্ধবাজ
ক্ষমতাশালী সেই সমস্ত রাষ্ট্র নেতাদের বিরুদ্ধে তিনি ব্যঙ্গাত্মকভাবে এই কবিতাটা রচনা করেন, ফলে এটিকে অ্যান্টি ওয়ার পোয়েম বলা যেতে পারে। তারপরে দেখো, এই যুদ্ধে তিনি ফিউটিলিটি অফ ওয়ার অর্থাৎ যুদ্ধের যে নিঃসরতা, অন্তঃসার শূন্যতা, এটা কিন্তু পরিষ্কারভাবে কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। এটাও একটা মুখ্য বিষয়। তাহলে এই মোটামুটি একটা হলো। এবার দেখো আরো বলছে, দেখো দ্য পোয়েম ইজ রিটেন ইন দ্য মডেল অফ ইটালিয়ান সনেট। এই কবিতাটি ইটালিয়ান সনেটের যে ধরন বা ঘরানা, সেই ঘরানায় এই কবিতাটি রচনা করা হয়। That has 14 lines divided as octave and sestet। এবং এটার মধ্যে 14টি লাইন আছে এবং 14টি লাইনকে দুটি ভাগে বিভক্ত করা হয়। প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ এবং শেষ 6 লাইনকে বলা হয় সেস্টেট। The poet explores the inherent futility of war, যেটা একটু আগে তোমাদেরকে বললাম যে কবি এখানে এই কবিতায় যুদ্ধের যে নিঃসরতা, এটা সম্পর্কে তিনি তার মতামত জাহির করেছেন। This theme is expressed in the contrasting image of bountiful nature as background and the tragic death of a young soldier in the midst of nature's splendor। এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমরা জানতে পারছো যে এই কবিতায় তিনি দুটো চিত্র এঁকেছেন। এই কবিতায় তিনি দুটো চিত্র এঁকেছেন। একটা হচ্ছে নেচারস স্প্লেন্ডার NS আর আনটাইমলি ডেথ। ভালো করে দেখো, একটা এঁকেছেন তিনি নেচার স্প্লেন্ডার, মানে হচ্ছে প্রকৃতির সৌন্দর্য। এই কবিতার যে একটা ব্যাকগ্রাউন্ড বা একটা পটভূমিকা তিনি রচনা করেছেন, সেটা কিন্তু একটা দারুণ একটা পাহাড়ি এলাকায়, একটা সেই পাহাড়ি উপত্যকায় একটা ছোট্ট ঝর্ণা নদী কলকল করে বয়ে যাচ্ছে এবং সবুজ ঘাসের মধ্য দিয়ে এবং সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে, এরকম একটা প্রাকৃতিক পরিবেশ। সেটা হচ্ছে কি নেচার স্প্লেন্ডার। প্রাকৃতিক পরিবেশটা বা একটা সেটিং, যে কবিতাটা যে মানে জায়গাটা বা যেখানে সূত্রপাত হচ্ছে বা যে কবিতাটার যে ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু তিনি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দেখেছেন। আবার অন্যদিকে পক্ষান্তরে তিনি আরেকটা দৃশ্য এঁকেছেন বা আরেকটা চিত্র এঁকেছেন, সেটা হচ্ছে আনটাইমলি ডেথ। আনটাইমলি ডেথ মানে হচ্ছে অকাল প্রয়াণ বা অসময়ে মৃত্যু। এবার অসময়ে মৃত্যু কার হচ্ছে? এখানে একজন অল্প বয়স্ক সৈনিকের মৃত্যু ঘটছে সেই প্রকৃতির কোলে। সে সুন্দর যে মানে একটা প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ি এলাকা, সেখানে সেই উপত্যকায় একটা সুন্দর পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে, এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে সেই তোমার সৈনিকটা একটা নির্মম পরিহাস হচ্ছে, তার ভাগ্যের চূড়ান্ত পরিহাস ঘটছে এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, সেই প্রকৃতির কোলে বুকে মাথা গুঁজে সে মারা যাচ্ছে। তাহলে এখানে দুই ধরনের চিত্র তোমরা দেখতে পাচ্ছ। একদিকে যেমন সৌন্দর্য, অন্যদিকে দেখবে একটা কদাকার একটা চিত্র, মানে একটা কুৎসিত, একটা জীবনের একটা কুৎসিত দিক, জীবনের একটা ভালো দিক, সৌন্দর্যের দিক, আর জীবনের একটা কুৎসিত দিক। এই দুটো চিত্র তিনি প্যারালাল ভাবে, কন্ট্রাস্টিং ভাবে, মানে বৈপরীত্যমূলক ভাবে তিনি এই কবিতাটায় তার মূল ভাবটা বা বিষয়বস্তুটাকে তিনি তুলে ধরেছেন। তাহলে এখানে কয়েকটা বিষয় তোমরা বুঝতে পারলে। এবার আরো কয়েকটা বিষয় তোমাদেরকে জানতে হবে। যেহেতু এটা একটা সনেট, তাহলে সনেট সম্পর্কে একটা ছোট্ট একটা ধারণা দেওয়া যাক। তোমরা দেখো, আমি লিখছি sonnet. What is sonnet? We all know that sonnet is a kind of poetry that contains only 14 lines that can be divided into two parts. First 8 lines are called octave and the last 6 lines are called sestet. এটা আমরা সকলেই জানি যে সনেট হচ্ছে এক ধরনের কবিতা, যে কবিতাটিতে 14টি লাইন থাকে এবং এই 14 লাইনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অক্টেভ আর একটা হচ্ছে সেস্টেট। এটা হচ্ছে প্রথম 8 লাইনস, মানে প্রথম 8টা লাইনকে বলা হয় অক্টেভ আর শেষ 6 লাইনকে বলে
সেস্টেট বলে। বুঝতে পারছো? তাহলে প্রথম যে কবিতাটির প্রথম 8 লাইনকে বলে অক্টেভ আর শেষ লাইনকে বলে সেস্টেট। এইবার সেস্টেট এবং অক্টেভ এটা জানবো আমরা, কবিতাটা যখন পড়বো তখন তোমরা সেটা আমি তোমাদেরকে বলে দেব। এবার সনেট কবিতাকে কিন্তু বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়, সেটা একটু জানার বিষয় আছে। সনেট মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পেত্রার্কান সনেট, বা এটাকে ইটালিয়ান সনেটও বলা যায়। অন্যদিকে শেক্সপিয়ারিয়ান সনেট, আবার অনেক সময় আর একটা ভাগ করা যায়, সেটা হচ্ছে স্পেন্সারিয়ান সনেট। ভালো করে লক্ষ্য করো, পেত্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট, 2 নম্বর শেক্সপিয়ারিয়ান সনেট, 3 নম্বর স্পেন্সারিয়ান সনেট। প্রত্যেকজন কবি পেত্রার্ক, আগে একটু বলে দিই, সনেটের জনক বা সনেট কবিতার জনক ধরা হয় ফ্রান্সেসকো পেত্রার্ককে। ফ্রান্সেসকো পেত্রার্ক এই ভদ্রলোক, এই বিখ্যাত ইটালিয়ান কবিকে বলা হয় সনেট কবিতার জনক বা ফাদার অফ সনেট পোয়েট্রি। ইনি ছিলেন জন্মসূত্রে একজন ইটালিয়ান কবি, ফ্রান্সেসকো পেত্রার্ক। এবং তিনি যে ঘরানায় কবিতাটা লিখতেন বা যে ঘরানায় বা যে স্টাইলে তিনি সনেট কবিতাগুলো লিখতেন, সেই কবিতাগুলোকে বলা হতো পেত্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট। তিনি যেহেতু একজন ইটালিয়ান ছিলেন, তার জন্য এই কবিতাটার নাম হচ্ছে ইটালিয়ান সনেট। পাশাপাশি এটাকে পেত্রার্কান সনেটও বলা হয়। এছাড়া উইলিয়াম শেক্সপিয়ার নিজস্ব কায়দায়, নিজস্ব স্টাইলে তিনি সনেট কবিতা রচনা করতেন। সেটা তার একটা আলাদা স্টাইল আছে, সেটা আমরা পরবর্তীতে অন্যদিন জানবো। তারপরে দেখো স্পেন্সার একজন বিখ্যাত কবি, তিনিও কিন্তু নিজস্ব কায়দায় একটা সনেট কবিতাকে রচনা করতেন। তার প্রত্যেকের আলাদা আলাদা ফর্মস আছে, আলাদা আলাদা গঠন আছে, আলাদা আলাদা স্টাইল আছে। আজকে যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে পেত্রার্কান সনেটের গঠন কেমন, এইটা আমরা জানবো। পেত্রার্কান সনেটের গঠনটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো আমি এখানে লাইন এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। 4 লাইন, আবার দেখো 1 2 3 4 হলো। তাহলে এই 4 আর এই 4, এটাকে এই 8 লাইনকে বলবো আমরা কি বলতো, অক্টেভ। আর শেষ 6 লাইন দেখো 1 2 3 4 5 6, এই 6 লাইনসকে আমরা বলবো সেস্টেট। তাহলে এই কবিতায় যে আমরা গঠনটি পাবো সেটা হচ্ছে 4 4 8 লাইনকে বলবো অক্টেভ, শেষ 6 লাইনকে বলবো সেস্টেট। এই ভাগে এই ফরম্যাটেই তোমার এই কবিতাটি রচনা করা হয়েছে। এবার আরেকটি বিষয় জানানোর আছে, সেটা হচ্ছে এই কবিতাটা রাইমিং স্কিম কি। রাইমিং স্কিম মানে ছন্দ। রাইমিং স্কিম মানে হলো ছন্দ। তাহলে এই কবিতাটিতে কোন ধরনের ছন্দকে ব্যবহার করা হয়েছে, এই বিষয়টা আমাদের একটু জানতে হবে। এই ছন্দটা আমি লিখে দিচ্ছি, দেখো এবি সিবি, তারপরে দেখো ডিই এফই, জিজিএইচ আই জে। এইটা হচ্ছে তোমার রাইমিং স্কিম। ভালো করে লক্ষ্য করো। এবার রাইমিং স্কিম বের করার নিয়ম আশা করি তোমরা জানো, তোমাদেরকে শেখানো হয়েছে। শুধু আমি বলে দিলাম যে এবি সিবি ডিই এফই জিজিএইচ এবং আইআইজে, এটা হচ্ছে তোমার রাইমিং স্কিম। এই কবিতাটির যে ছন্দটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এই স্টাইলে। তাহলে বুঝতে পারছো? তাহলে এখানে কয়েকটি বিষয় আমি সংক্ষেপ ভাবে আরেকবার বলে দিই। কবিতাটির ইন্ট্রোডাকশনে বা এই ক্লাসটা আমি শুধুমাত্র এই কবিতাটির যে ব্যাকগ্রাউন্ড বা ইন্ট্রোডাকশন বা একটা ভূমিকা, সেই ভূমিকা স্বরূপ আমি এই ক্লাসটি তৈরি করেছি। তো এই ক্লাসে তোমরা যেটা জানতে পারলে সেটা হচ্ছে এই কবিতাটার ব্যাকগ্রাউন্ড, এই কবিতাটার পটভূমিকা এবং কবি পরিচিতি, এবং এটা কোন ধরনের কবিতা। সনেট কবিতা হলে তার কি তার গঠন এবং তার রাইমিং স্কিম কি, এগুলো আমরা জানলাম।
এবং কবিতাটি আগে সর্বোপরি আগেই বলেছি এটা একটা অ্যান্টি ওয়ার পোয়েম, যুদ্ধবিরোধী একটা কবিতা। এবং এটার মধ্যে কবি আসলে ফিউটিলিটি অফ ওয়ার অর্থাৎ যুদ্ধের যে নিঃসরতা এটাকেই মূলত তিনি প্রমোট করার চেষ্টা করেছেন, তুলে ধরার চেষ্টা করেছেন। এই যুদ্ধে আসলে কিছুই হয় না, যুদ্ধ করে শুধুমাত্র কিছু যুদ্ধবাজ যে নেতারা আছে তাদের রাজনৈতিকভাবে ফায়দা তোলা যায় বা তারা তোলে। এইভাবে তারা কিছু নির্মম সম্ভাবনাময় সৈনিকদেরকে যুদ্ধের দিকে ঠেলে দেয় এবং তারা রাজনৈতিকভাবে ফায়দা তোলে। এবং অকালে কি হয়, সেই সমস্ত অল্প বয়সী সৈনিকদের অকাল প্রয়াণ ঘটে, তাদের যে সম্ভাবনাময় জীবন সেটা শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো বেশ, আজকের ক্লাসে এইটুকুই পড়ানো হলো। পরের দিন ক্লাসে আমি তোমাদেরকে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটার যে মূল কবিতাটা সেটা আমি পড়াবো এবং ব্যাখ্যা করে তোমাদেরকে শোনাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।